প্রধান উপদেষ্টার উপহারে ঘর পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার। মাথা গোঁজার ঠাঁই পেয়ে খুশি উপকার ভোগীরা। আজ আমি যে ঘর পেয়েছি সেজন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। উৎপাদনে ফিরেছে সাভার ডিইপিজেড-এর শতভাগ পোশাক কারখানা। শ্রমিক অসন্তোষে বন্ধ গাজীপুরের 2টি গার্মেন্টস। গাজীপুরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির বাবা। মানিকগঞ্জে রিকশাচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড। জাটকা রক্ষায় 2 মাসে নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে শুরু হবে মাছ ধরা। প্রস্তুত জেলেরা। অভিযান সফল বলছে মৎস্য বিভাগ। এবং পানি দেয়নি বিএমডিএ। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে হয়নি ধান চাষ। খালি পড়ে আছে মাঠের পর মাঠ। কাজের সন্ধানে ছুটছে কৃষক। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। ঘর পেলেন চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা ক্ষতিগ্রস্তরা। সেনাবাহিনীর অধীনে বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত এসব ঘরের চাবি জেলা প্রশাসকের মাধ্যমে উপকারভোগীদের হাতে তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন 2024 সালের ওই বন্যা স্বাভাবিক ছিল না। নাইন আফসানের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। 2024 সালে ভারত থেকে নেমে আসা পানিতে আকস্মিক বন্যায় ভেসে যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। বসতঘর সহ সর্বস্ব হারায় অনেক পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের 300 পরিবারকে ঘর উপহার দিল সরকার। বুধবার সকালে তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘর পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। আজ আমি যে ঘর পেয়েছি সেজন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেনাবাহিনী একদিন আমাদের বাড়িতে গেল, যে অডিট করলো, তখন মনে খুব আশা হলো যে না, সেনাবাহিনী যেহেতু আসছে তারা 70 রিপোর্ট দিবে, ঘর ইনশাল্লাহ পাবো। অন্যরা উপকার হয়েছে যে আমার সামনে বিগত 20-30 বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না। 2024 সালের বন্যা অন্যান্য বছরের চেয়ে ভিন্ন ও স্বাভাবিক ছিল না বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্যা শুরু হয়। দিন দিন পরিস্থিতি জটিল আকার ধারণ করে। আমরা দায়িত্ব গ্রহণ করি সরকারের, প্রায় সঙ্গে সঙ্গেই এই বন্যা শুরু হয়েছিল। ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে, কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না। অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয়, এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। ডক্টর ইউনূস আরও বলেন অর্থ সহায়তার প্রস্তাব থাকলেও ভুক্তভোগীদের স্বার্থে ঘর দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সেনাবাহিনী এর দায়িত্ব নেওয়ায় অর্ধেক খরচে মানসম্মত ঘর দেওয়া সম্ভব হয়েছে। এটা ভালো লাগছে যে টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। সেনাবাহিনীর অধীনে বিশেষ এই প্রকল্পের আওতায় ফেনীতে 110টি, নোয়াখালীতে 90টি, কুমিল্লায় 70 এবং চট্টগ্রামে 30টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দেশে চলমান হিংসা, প্রতিহিংসা ও বিভেদের অবসান ঘটিয়ে একটি প্রেমময়, বিভেদ মুক্ত সমাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন 1971 সালে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্য ছিল, যা থেকে অনেক দিন বঞ্চিত ছিল মানুষ। এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। পরে বিএনপির মহাসচিবকে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষকরা। আমাদের দুর্ভাগ্য যে আজকাল গোটা পৃথিবী কেমন যেন একটা ডিভাইসিভ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। হিংসা, প্রতিহিংসা, হানাহানি, এটা গোটা পৃথিবীময় চলছে। এটাকে থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে। গাজীপুরের গাছড়া থানায় দায়ের করা 3টি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপুমণি, কামরুল ইসলাম, সাধনচন্দ্র মজুমদার ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকে গাজীপুর মেট্রোপলিটন আদালত ও 3 আদালতে তোলা হয়েছে।
এ সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক ওমর হায়দার আদালতে হাজির করে শুনানি করা হয়। শুনানি শেষে তাদেরকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনে গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এই ঘটনায় আলাদা ৩টি হত্যা মামলা দায়ের করা হয়। এ সময় মামলায় কামরুল ইসলামকে কেরানীগঞ্জ এবং অপর ৩ জনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ প্রিজন ভ্যান যোগে কড়া নিরাপত্তার আদালতে হাজির করা হয়। চাহিদা মাফিক বিদ্যুৎ সরবরাহের পর সাভার ডিইপিজেটে শতভাগ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। এর আগে গেল সোমবার তিতাস কর্তৃপক্ষ সাভারের ডিইপিজেটে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় ডিইপিজেটে। ৪০০ কোটি টাকার বেশি বিল বকেয়া থাকায় এই সিদ্ধান্ত নেয় তিতাস। সেদিন দুপুরের পর ডিইপিজেটের সব কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। মঙ্গলবার পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে এবং নিজস্ব জেনারেটরের মাধ্যমে ৮৫টি কারখানা উৎপাদন চালিয়ে গেলেও বন্ধ থাকে ৫টি কারখানা। বুধবার সকাল থেকে পুরোদমে উৎপাদনে ফেরে সব কারখানা। আমাদের এখানে যে বিদ্যুতের সমস্যাটা ছিল, সেই বিদ্যুতের সমস্যাটা এখন আর নাই। আরইবি অর্থাৎ পল্লী বিদ্যুতের মাধ্যমে আমাদের এখানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং আমাদের ইপিজেডের যতটুকু রিকোয়ারমেন্ট আছে বিদ্যুতের, তা সম্পূর্ণই এখন পল্লী বিদ্যুৎ সরবরাহ করছে। এই জন্য বিদ্যুৎ সংক্রান্ত কোনো সমস্যার জন্য কোনো ফ্যাক্টরি এখন বন্ধ নাই এবং এই সমস্যা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে শ্রমিক অসন্তোষের জেরে এমএম ও মামুন নিটওয়্যার লিমিটেড নামের দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার শ্রমিক অসন্তোষের কারণে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পরে বুধবার সকাল ৮টায় কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। শ্রম আইন ২০০৬ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রণোদনার রাসায়নিক সার দোকানে বিক্রির অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনার জানাজানি হলে ২.৫ মেট্রিক টন বিকৃত সার দোকান থেকে ফেরত নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মহাডাঙ্গা এলাকার একটি দোকান ওই সার ফেরত নেওয়া হয়। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি অফিস। সহকর্মী তারেক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। আমার নাম দিয়ে আপনি করেন। ২০২৪-২৫ অর্থ বছরের খরিফ এক মৌসুমের প্রণোদনার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার বীজ বিতরণ কার্যক্রম চলছে। তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেয়া হচ্ছে। এক দিন এক ইউনিয়নের কৃষকদের দেয়া হচ্ছে সার বীজ। অভিযোগ উঠেছে শাহজাহানপুর ইউনিয়নে প্রণোদনার এই সার কৃষকদের না দিয়ে তা উত্তোলন করে সারের দোকানে বিক্রি করে দেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিন। ঘটনা জানাজানি হলে মহাডাঙ্গা এলাকার সাইফুল ট্রেডার্স ও অন্য একটি বাড়ি থেকে প্রায় ২.৫ মেট্রিক টন সার ফিরিয়ে নেওয়া হয়। আমাকে বলা হলো তাহলে শনিবারের দিন দেখা করে। আমি উপজেলা গেলাম শনিবারের দিন দেখা করে অনেকক্ষণ থাকার পর আমাকে কিছু সার দেওয়া হলো, ৩০ বস্তা মতো। পরে জানলাম যে সারটা প্রণোদনার সার ছিল। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, প্রণোদনার সার ডিলারের কাছে বিক্রির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন হচ্ছে। তদন্তের পরেই দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া সার প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। কঠোর তদন্ত হবে, নিরপেক্ষ তদন্ত হবে, দোষীদেরকে আমরা শাস্তির ব্যবস্থা করে দেব এবং প্রকৃত চাষিরা যাতে এই জিনিসগুলো পায় সেই ব্যবস্থা করে দেওয়া হবে। এই বিষয়ে আমি বারবারই বলছি যে ইউনো মহোদয় সভাপতি হিসেবে ওয়াকিবুল আছেন এবং আমরা চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা দরকার। এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য একাধিকবার কল করলেও অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিনকে পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীর আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন দুদক আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। অভিযানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপপরিচালক আলমগীর কবিরের বিরুদ্ধে অনিয়মের সত্যতা পায় দুদক। এর আগে আলমগীর কবিরের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রচার করেছিল দেশ টিভি। গত 2 সপ্তাহ আগে ওনার বিরুদ্ধে আরও একটি অভিযান পরিচালনা করেছি। একই অভিযোগে আজকেও আমরা অভিযান পরিচালনা করলাম। অদৃশ্য শক্তির বলে উনি এখনও সপদে বহাল আছেন। আমার মনে হয় বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত উনি এই পদে থাকার নৈতিক অবস্থানে আছেন কিনা। গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন এক বাবা। মঙ্গলবার রাত 3টার দিকে উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়ার গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পারিবারিক দ্বন্দ্বে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি তার ছেলে আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে। পরে তিনি নিজেই থানায় এসে বিষয়টি জানান। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মানিকগঞ্জে দর্জি বিল্লাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর 12টার দিকে আসামিদের উপস্থিতিতে এই রায় দেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন। মৃত্যুদণ্ড দেয়া হয় শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের পারভেজ হোসেনকে, আর যাবজ্জীবন সাজা দেয়া হয় আলিমকে। এর আগে 2016 সালের 2 নভেম্বর রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে বিল্লালকে কুপিয়ে হত্যা করে পারভেজ, আলিম সহ আরো কয়েকজন। হত্যার পর বিল্লালের লাশ খালে ফেলে দেওয়া হয়। সিরাজগঞ্জের সলঙ্গায় কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া গ্রামের অভিযুক্তদের বাড়ি থেকে বাবা ছেলেকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতাররা হলেন সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়ার জমশের ফকির ও তার ছেলে আনোয়ারুল ইসলাম মুক্তা। পুলিশ জানায়, ওই কিশোরী 6.5 বছর ধরে জমশের ফকিরের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। জমশের ও তার ছেলে মুক্তা ফকির নিয়মিত ওই কিশোরীকে শারীরিক নির্যাতন করতেন। বিষয়টি গোপন রাখার জন্য কিশোরীকে ভয় ভীতি দেখানো হতো। সম্প্রতি ওই কিশোরী 2 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে বুধবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা। নদীতে নামতে এরই মধ্যে জাল, ট্রলার সহ মাছ ধরার সব সরঞ্জাম প্রস্তুত করেছে জেলার প্রায় 50,000 জেলে। মৎস্য কর্মকর্তাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবার জাটকা রক্ষা অভিযান সফল হয়েছে। সহকর্মী শরীফ আহমেদের তথ্য ও চিত্রে সালমা জাহানের রিপোর্ট। নৌকা আর জাল নিয়ে মাছ ধরতে নদী পাড়ে প্রস্তুত জেলেরা। জাটকা রক্ষায় বুধবার মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। তাই চাঁদপুরের মতলব উত্তরের 60 নল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা জুড়ে মাছ শিকারে অধীর আগ্রহে মৎস্যজীবীরা। অনেক জেলে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। ট্রলারগুলো নদীর তীরে নামানো সহ ট্রলারে জাল ভরছেন কেউ কেউ, আবার কোনো ট্রলার মালিক মাঝি মাল্লা প্রস্তুত করছেন। নিষেধাজ্ঞার সময় শেষ হতেই নদীতে নৌকা ভাসাবে তারা। রূপালী ইলিশের শহর চাঁদপুরের মাছঘাটগুলো আবারও সরব হয়ে উঠবে, তাই উৎসবের আমেজ বইছে জেলে পরিবারগুলোতে। আমরা অভিযান শেষ, এখন জাল ভরবো, এখন নদীতে নামো। ওলা বাঘের নির্ভর ইলিশ মাছ নদীতে আছে না আছে বলতে পারি না, ওলা বাইলে বোঝা দেবে আল্লাহ কিরকম দেয়। তবে এখন মানুষের 2 মাসে খুব কষ্টে চলছে। চাল দিচ্ছে আপনার মোহনা সরকার, একবার দিচ্ছে চাল পাই না। চাল আর একটু ব্যাঙ্গতা আছি, 2 মাস দেনা ফেনা করছি, কাজ টাজ করাইছি, দানা করে তো চলছি। মানে মাছ অভিযান সবল হয় না দিকে মাছ পাওয়া যায় না, নামলে তেমন একটা মাছ নাই। তারপরে কি আর মাল্লায় যা মিলে নৌকা মালামত করতে হয়েছে, জাল মালামত করতে হয়েছে, অনেক টাকা ঋণ হয়ে গেছি। এখন অভিযানের পরে যদি সামনে দিয়ে মাছ না পড়ে
তাহলে আমরা খুব বিপদে পড়ে যাবো, আমগরে তো আর দেওয়ার না কেউ নাই। এদিকে জাটকা অভিযান সফল হয় অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা এই মৎস্য কর্মকর্তার। এবার খুব সহায়তা করেছে, এবারে আমাদের জেলেরা এবারে নদীতে নামে নাই বললেই চলে, এবং আমাদের যে আমরা আশা করছি যে এবারে জাটকা আমরা রক্ষা করতে ভালোভাবে সম্মত হয়েছি, এবং এই জাটকা আগামীতে এই বড় ইলিশে রূপান্তরিত হবে। আমরা আশা করছি যে জেলেরা আগামীতে এই বড় ইলিশ পাবে এবং আমরা ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। জাটকা রক্ষায় 1 মার্চ থেকে শুরু হওয়া মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। এতে মাছ শিকার করে ধার দেনা পরিশোধের স্বপ্ন দেখছেন জেলেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে কাপ্তাই হ্রদের মাছ শিকারে নিষেধাজ্ঞা। আগামী 31 জুলাই পর্যন্ত 3 মাস এই নিষেধাজ্ঞা থাকবে। কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ সহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি হয়। গেল 16 এপ্রিল অনুষ্ঠিত হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কুষ্টিয়ায় কৃষি কাজে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর 12:15টার দিকে উপজেলার কোয়া ইউনিয়নের সুলতান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জানা যায় দুপুরে বৃষ্টি শুরু হলে পলিথিন নিয়ে কাটা ধান ঢাকতে গিয়েছিল জহুরুল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলাইমান শেখ। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে বাইসাইকেল র্যালি করেছে পরিবেশবাদীরা। বুধবার সকালে নগরীর কাজীর দেউরি মোড় থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা বলেন, নগরীকে স্মার্ট সিটিতে রূপান্তরের অন্যতম বাধা গাড়ির শব্দ। এ সময় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, দেশে গাড়ি চালকদের মধ্যে হর্ন দেওয়ার প্রবণতা বেশি। তিনি বলেন, চট্টগ্রামে স্কুল, কলেজ, হাসপাতাল ও আবাসিক এলাকায় গাড়ির শব্দ কমিয়ে আনতে উদ্যোগ নেবে সিটি কর্পোরেশন। আস্তে আস্তে চট্টগ্রামকে আমরা নয়েজ ফ্রি চট্টগ্রাম যদি করতে পারি, একটা ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্টাল আমরা যদি একটা ক্লাইমেট আমরা গড়ে দিতে পারি, তাহলে সেটা আলটিমেটলি একটা সুন্দর চট্টগ্রাম, ইকো ফ্রেন্ডলি চট্টগ্রাম গড়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি। এমবিবিএস ছাড়াই নামের আগে ডাক্তার লিখে রোগী দেখায় এক আওয়ামী লীগ নেতাকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে মানিকগঞ্জ গ্রিন লাইফ হাসপাতালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক। অভিযানে দেখা যায় প্রদীপ বসু নামের এক আওয়ামী লীগ নেতা নিজেকে বিদেশি ডিগ্রিধারী ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখেছেন, কিন্তু তার নেই কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। পরে তাকে জরিমানা করা হয়। প্রদীপ বসু জেলা প্রজলীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাত 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের দেশীয় ব্লকের 405 নং কক্ষে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক আবরার জানান, আবাসন সংকটে বাধ্য হয়ে পরিচিত একজনের বিছানায় উঠেছিলেন তিনি। গভীর রাতে কয়েকজন দরজা নক করে ঘরে ঢুকে তাকে মারধর করে। পরে আহত আবরারকে হলের অন্যান্য শিক্ষার্থীরা চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। দুই কথায় আমাকে কোনো জবাব দেওয়ার সুযোগ না দিয়েই তারা আমার হাত ধরে টানাটানি শুরু করে, এবং এক পর্যায়ে আমি যখন ভিডিও করতেছিলাম ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। আমি যখন ফোন দিইনি তখন তারা আমাকে ধাক্কা দিয়ে রুমের মধ্যে ফেলে দেয় এবং রুমে ঢুকে লাইট অফ করে আমাকে মারধর করা শুরু করে। এরা ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 6 সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার ভাদাইল ও পাবনার টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। তিনি জানান, আশুলিয়ার শ্রীপুরে সম্প্রতি ঝটিকা মিছিল করা হয়।
যার নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতাকর্মীরা। পরে তাদের চিহ্নিত করে অভিযান চালিয়ে আটক করা হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর বিতর্কিত সেচ নীতিমালার কারণে এবার বরেন্দ্র অঞ্চলের অর্ধেক জমিতে ধান চাষ হয়নি। বিএমডিএ কর্তৃপক্ষ পানি না দেয়ায় মাঠে অর্ধেক জমি খালি পড়ে আছে। তাই বংশ পরম্পরায় ধান চাষ করে আসা আদিবাসী কৃষকরা কাজের সন্ধানে এখন ছুটছেন অন্য জেলায়। বিশেষজ্ঞরা বলছেন যে বিএমডি এর কারণে খাদ্য উৎপাদন ও বরেন্দ্র অঞ্চলের কৃষকরা আর্থিক সংকটে পড়েছে। কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত বরেন্দ্র অঞ্চল, বিপুল ধান উৎপাদন হয় এই অঞ্চলে। কিন্তু এবার সেচের পানির বিকল্প সমাধান না করে কৃষকদের ধান চাষ বন্ধ করতে বাধ্য করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার কারণ দেখিয়ে বড় মৌসুমে অর্ধেক জমিতে সেচ বন্ধ করে দেওয়া হয়। পানির অভাবে ধান চাষ করতে না পেরে জমি ফেলে রেখেছেন কৃষকরা। ধান চাষ না হওয়ায় দেশের অন্যান্য এলাকায় কাজের সন্ধানে ছুটছেন আদিবাসী কৃষক ও শ্রমিকরা। অর্ধেক জমি পড়ে আছে, এক সাইড মরি আছে, পড়ে আছে, মরুভূমি দেখতে পাচ্ছেন, সব পড়ে আছে। পানির অভাবের লাগে তো পড়ে আছে। এই পানি না পাইলে তো আমাদের অসুবিধা হচ্ছে না, হচ্ছে আমাদের অসুবিধা। এখন যে খাটে খাওয়া মানুষ আমরা, পানি আপনার আগে যে পরিমাণ পাইতাম এখন ওই পরিমাণ পানি পাচ্ছি না। হঠাৎ করে সেচ সুবিধা বন্ধ ও কৃষকদের বিকল্প চাষাবাদের জন্য পর্যাপ্ত সময় না দেওয়ার দায় স্বীকার করে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ জানায় ভবিষ্যতে কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে চেষ্টা করা হবে। এই বড় মৌসুমটাকে আমরা ক্রিটিক্যাল মনে করি। এরপরে যখনই গম কেটে নিচ্ছে, ভুট্টা তুলছে, তারপরে ওরা যাক এতে আউশে যাক, কোনো অসুবিধা নাই। কারণ আউশে আপনি জানেন যে সিজনের শেষের দিকে, মধ্য থেকে শেষের দিকে অলরেডি আকাশে কিছু বৃষ্টি পাওয়া যায়। বিএমডিএ কর্তৃপক্ষ সেচ সুবিধা বন্ধ করায় জেলায় ধান উৎপাদন কমেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বড় কমে গেছে, আগে ৭২,০০০ ছিল, এখন ৬৮,০০০ হয়েছে। কিন্তু এটা আবার আমাদের কিন্তু ভুট্টা, গম, সরিষাতে বেড়ে গেছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন এমন সিদ্ধান্তের ফলে বরেন্দ্র এলাকার মাঝারি থেকে ছোট এবং আদিবাসী চাষিরা তীব্র অর্থনৈতিক সংকটে পড়বে। খাদ্য ভাণ্ডারেও টান দেখা দেবে। সুবিধা না পায় তাহলে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এবার যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ জমি অনাবাদি অবস্থায় পড়ে রয়েছে। এই অনাবাদি অবস্থায় পড়ে থাকলে কৃষকরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের উৎপাদন অর্ধেকে নেমে আসবে। যারা আদিবাসী, যারা শুধু বড় চাষের উপরেই ভিত্তি করে, তাদের বেশি জমিও নাই, হয় বর্গা করে অথবা বিভিন্নভাবে এই জমি তারা ছোট্ট অল্প পরিসরে করে বড় আবাদ করে। তো এই বড় ধানের যদি সেচ না দেওয়া হয় তাহলে প্রোডাকশন ধানের চিটা হয়ে যাবে। চেয়ারম্যানের একক সিদ্ধান্তে ও বোর্ড সভায় অনুমোদন ছাড়াই নতুন সেচ নীতিমালা মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু করেছে বিএমডিএ, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ফসল উৎপাদনে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর উপর নির্মিত রাবার ড্যাম প্রকল্পটি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচিত মিনি কক্সবাজার হিসেবে পরিচিত। সম্প্রতি কিছু তরুণ রাবার ড্যামে গোসল করতে এসে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতেই রীতিমতো ভাইরাল হয় এটি। এরপর থেকে প্রতিদিন হাজারো তরুণের পদচারণায় মুখরিত এই রাবার ড্যাম। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। গোসল করতে এসে অনেকে ইচ্ছে মতো হই হুল্লোড় করছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে দৃষ্টিনন্দন দৃশ্য ফ্রেমবন্দি করছেন। সম্প্রতি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় উজানে বৃষ্টির পানি নামায় রাবার ড্যামের সৃষ্টি হয় নান্দনিক ঝর্ণার মতো দৃশ্য। আর তা দেখতেই হুমড়ি খেয়ে পড়ছেন সব বয়সী মানুষ। স্থানীয়রা বলছেন প্রতি বছর মানুষের তেমন আনাগোনা না থাকলেও এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় আগত দর্শনার্থীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অন্যান্য বছরের চেয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে আমাদের রাবার ড্যামের এবার সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে। মানুষ প্রতিনিয়তই এখানে আসার জন্য দর্শক বা মানুষজন বিভিন্ন স্থান থেকে আসছে, ঘুরে যাচ্ছে। আমাদের এই আশেপাশে অন্তর্বর্তী এলাকার মাঝে এটা একমাত্র জনপ্রিয় স্থান। প্রচুর পরিমাণে জনগণ প্রতিদিন এখানে আসে। গরমটা যে কমানোর জন্য, এখানে বন্ধুদের সাথে আনন্দ করার জন্যই সাধারণত এসেছি। এখানে এসে খুব ভালো লাগলো, মনে করেন যে কক্সবাজারের মতো মনে হইলো।
স্থানীয় কৃষকদের পানির চাহিদা মেটাতে 1996 সালে নালিতাবাড়ী উপজেলার জামিরাকান্দা এলাকায় ভোগাই নদীর ওপর 10 কোটি টাকা ব্যয়ে 100 মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম ও সেতু নির্মাণ করা হয়। শুষ্ক মৌসুমে এই রাবার ড্যামের বাঁধের মাধ্যমে 8 কিলোমিটার নদীর উজানে পানি মজুত করা হয়। সম্প্রতি উজানে পানি আরও বাড়ায় রাবার ড্যামের পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে পরের বছরের দিকে তাকিয়ে থাকতে হবে নালিতাবাড়ীর মিনি কক্সবাজারে না আসতে পারা দর্শনার্থীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের দিলদুয়ার মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী ডুবাইল ও গবরা গ্রামের সড়কটিতে স্বাধীনতার 54 বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। এতে চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। ভোগান্তি লাঘবে বাধ্য হয়ে স্থানীয়রা 5 বছর ধরে বাড়ি বাড়ি চাল তুলে বিক্রি করে সেই টাকা দিয়ে 1 কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ করছেন। দ্রুতই কাঁচা রাস্তাটি পাকা করার দাবি স্থানীয়দের। আর প্রশাসন বলছে পরিদর্শন করে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। এটা মুষ্টি ফান্ডের চাল। এভাবেই বাড়ি বাড়ি গিয়ে চাল তুলছেন স্থানীয়রা। একদিন দুদিন নয়, 5 বছর যাবৎ চাল তুলছেন তারা। 5 বছরের চাল বিক্রি করা 4 লাখ টাকা, এলাকাবাসী সহায়তায় 1 লাখ টাকা এবং তাদের স্বেচ্ছাশ্রমে তৈরি করা হয়েছে 1 কিলোমিটার রাস্তা। এই দৃশ্য টাঙ্গাইলের দিলদুয়ার মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী ডুবাইল ও গবরা গ্রামের। এই 1 কিলোমিটার রাস্তা না থাকার জন্য চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হয়েছে পার্শ্ববর্তী গ্রামের হাজার হাজার মানুষদের। রাস্তাটি নিচু হওয়ায় বর্ষা মৌসুমে রাস্তাঘাট তলিয়ে থাকায় নৌকাই তাদের একমাত্র ভরসা। ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। অসুস্থ রোগী নিয়ে যাতায়াতে পড়তে হয় ভোগান্তিতে। বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও প্রশাসন ভোগান্তি লাঘবে রাস্তা তৈরির আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি। এখন রাস্তাটি পাকা করে দেওয়ার দাবি স্থানীয়দের। আমাদের এই রাস্তায় চলাফেরা কষ্ট হয়, আমাদের ছোটরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। বৃষ্টির দিনে রাস্তা দিয়ে হাঁটা যায় না, পানি উঠে। চিকিৎসা ক্ষেত্রে আরো দুর্ভোগ, বিগত এই কিছু দুর্ঘটনা ঘটে। এক একজনের অবস্থা বুঝে এক এক রকম চাউল তুলি, কেউ 1 পোয়া দেয়, কেউ আধা কেজি দেয়, এরকম ভাবে দেয়। দিতে দিতে দেখা যায় যে একটা বড় ধরনের ফান্ড তৈরি হয়েছে। প্রায় 4 লাখ টাকার মতো আমাদের এই ফান্ড থেকে আসছে এবং আমাদের গ্রামবাসীর সকলের সহযোগিতায় আরো 1 লাখ টাকার মতো উত্তোলন করে আমরা 5 লাখ টাকার এই রাস্তা নির্মাণ করছি। স্থানীয়রা রাস্তা তৈরির কাজ করছে এমন কোনো বিষয়ে অবগত নন বলে জানান স্থানীয় ইউপি সদস্য। এখানে জানানো উচিত ছিল না, মেম্বার চেয়ারম্যান জানাইতো, কাজ করতেছি, এটা একটা প্রকল্প দেন। দুর্ভোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দিলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। আর সরজমিন পরিদর্শন করে গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুত সংস্কার করার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা নির্দেশনা প্রদান করে দিব যে তারা যেন স্থানীয়ভাবে রাস্তাটি পরিদর্শন করে এবং যার যার উপজেলার অংশটুকুতে তারা যে সরকারি যে পদক্ষেপ সেটি কার্যক্রম যেন গ্রহণ করে। স্থানীয়দের ভোগান্তি লাঘবে দ্রুতই রাস্তাটি সংস্কার করবে প্রশাসন, এমনই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁয় এসো দেশ বদলাই, পৃথিবী বদলায় স্লোগানে মাসব্যাপী অনূর্ধ্ব 15 বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। প্রশিক্ষণে 11টি উপজেলার 40 জন বালক অংশ নিচ্ছে। প্রান্তিক পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেয়াই এই উদ্যোগের লক্ষ্য বলে জানান জেলা প্রশাসক।